মামনি, আমার খুব ভয় করছে, আমি এই জন্যই আসতে চাইছিলাম না। তুমি জোর করে আনলে, এখন সবাই আমাকে অনেক বকবে। হাফসা বেগম চিন্তিত হয়ে পড়েন। হচ্ছেটা কি আসলে? বাড়ির মহলটাও কেমন থমথমে। তিনি রূপসাকে বিছানায় বসিয়ে দেন, নিজেও উঠে বসেন। রূপসা বেড়াল ছানার মতো তার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে পড়ে রইল। হাফসা বেগম ছোট ছোট চুলে হাত বুলিয়ে বলে, রূপসা মা, কি হয়েছে? মামনিকে বলবি না? সব বলবো, তুমি শুধু আমার কাছে থেকো, নইলে ওরা আমাকে মেরেই ফেলবে। কি সব কথাবার্তা রূপ? কি করেছিস? রূপসা ফিক তুলে কেঁদে ওঠে, বলতে শুরু করে সব, কিন্তু বলা হলো না। দরজায় করা নাড়ছে কেউ। রূপসা ভয়ে কেঁপে উঠল। মামুনি বলে শব্দ করে কেঁদে দেয়। হাফসা বেগমের ভয় হয়, হাসি খুশি মেয়েটা হঠাৎ এত ভয় পেয়ে আছে কেন। তিনি রূপসাকে বুঝিয়ে দরজা খুলে দেয়। দরজায় সামিনা বেগম দাঁড়িয়ে, তার কঠোর দৃষ্টি রূপসার উপর। রূপসা ছোট বাচ্চাদের মতো ছুটে এসে হাফসা বেগমের আড়ালে লুকিয়ে নেয় নিজেকে। হাফসা বেগম শঙ্কিত হয়ে সামিনাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপা? রূপ ভয় পেয়ে আছে কেন? আর বাড়িতেই বা এত শূন্যহাটটা কেন? সামিনা বেগম ঘরে ঢুকেন। রূপসার ভয় বাড়ে, সে আরো মিশে যায়। মামনি এখন সম্বল। সামিনা বেগম ভাই বইয়ের হাত দুটো মুঠোয় ভরে কাতর স্বরে বলল, ভাবি, চেয়েছিলে না আমার মেয়েকে? দিয়ে দিলাম তোমাকে, নিয়ে যাও সাথে করে, যত দ্রুত সম্ভব। হৃদয়কে বলেছো কি কাবিনটা করিয়ে রাখো আপাতত? আমি কি ভাইয়ার সাথে কথা বলবো? হাফসা বেগম চিন্তিত বদনে ননদের দিকে তাকিয়ে সামিনা বেগম মুঠো শক্ত করে বলল, ভাইয়া কাল আসবেন তাই না? রশনের বিয়ের আসরেই ওদের কাবিন করিয়ে রাখি। তোমার কোনো আপত্তি আছে ভাবি? রূপসার মাথায় বাজ পড়ল। কি বলছি আম্মা? সে তো অন্য কারোর নামে কবুল বলেছে। এখন কি করবে সে? আমা তো জানে তার আর সিন ভাইয়ের কথা। তাহলে হৃদয় ভাইয়ের সাথে কাবিনের কথা বলছে কেন? সে মামনিকে বলে দিবে সব। হাফসা বেগম খুশি হবেন নাকি এদের চিন্তিত মুখ দেখে? চিন্তা করবেন বুঝে উঠতে পারছে না। কদিন আগেও সে বলেছিল হৃদয়ের সাথে রূপসার কাবিন করিয়ে রাখি। সামিনা তখন মানা করেছিল, পড়াশোনার প্রভাব পড়বে দুজনের, আর একটু বড় হোক তারপর হবে সব। কিন্তু হুট করে এখন এত তাড়াহুড়ো। তিনি বললেন, আপত্তি কেন থাকবে? আমি তো এটাই চাই, আমার রূপসা মা পাকাপোক্তভাবেই আমার কাছে থাকুক। আমি রাজি, আর হৃদয়ও মানা করবে না। তুমি নিশ্চিন্তে থাকো আপা। কিন্তু কাহিনী কি সেটা তো বলো। সামিনা বেগম মেয়ের দিকে তাকান। হুট করে বাহু ধরে টেনে এনে সপাটে দুটো চর বসিয়ে দেন গাল। রূপসা ব্যথা ও ভয়ে হু হু করে কেঁদে উঠল। সামিনা বেগম আরও রেগে যান। গলা টিপে ধরে রাগী গলায় বলেন, বেশরম মেয়ে, ইচ্ছে তো করছে গলা টিপে মেরে ফেলি। এমন করবি জানলে জন্মানোর পরে মুখে লবণ দিয়ে মেরে দিতাম। কত স্বপ্ন দেখেছিলাম পড়াশোনা করাবো, আমার মেয়ে বড় ডাক্তার হবে, মায়ের স্বপ্ন পূরণ করবে, আর তুই কি করলি? রূপসা দম নিতে পায় না। দুটো চরে সে শক্তি খুইয়েছে, তাই অল্প সময়ে চোখ উল্টে হাত পা ছেড়ে দেয়। হাফসে বেগম সামিনার হাত থেকে রূপসাকে ছাড়িয়ে নেয় তৎক্ষণাৎ। হট্টগোল শুনে সুরেলা ছুটে আসে ঘরে। ঘরের সামনে দিয়ে যাচ্ছিল সে। চাচির শাশুড়ির সব কথা কানে এসেছে, বুঝতে বাকি থাকে না বাড়ির সবাই সিন ভাই আর রূপসার ঘটনা জেনে গেছে। হাফসা বেগম রূপসার গালে চাপড় দেয়, মুখের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দেখেন দাঁতে দাঁত লেগেছে। তিনি সুরেলাকে বলেন, মগে করে পানি নিয়ে আনো বউ। আর সামিনা, পাগল হয়েছো তুমি? কি এমন করেছে রূপ? এভাবে কেউ মারে? গাল দুটো লাল হয়ে গেছে, আর এইভাবে গলা। যদি উল্টোপুল্টো কিছু হতো? তাও শান্তি পেতাম ভাবি। ডুকরে কেঁদে মেয়েকে বুকে টেনে নিয়ে বসে পড়েন সামিনা বেগম। মাথাটা কোলে নিয়ে স্নেহময়ী সুরে ডাকে রূপসাকে। সুরেলা পানি এনে পাশে বসে। চাচি আম্মা দাঁত খোলার চেষ্টা করুন, আমি পানির ঝাপটা দিচ্ছি। সামিনা বেগম আগুন ঝরা চোখে সুরেলার দিকে তাকান। সুরেলা সেই দৃষ্টির অর্থ বুঝতে অপারগ, তাই আবারও তাড়া দিল। সামিনা বেগম সুরেলার হাত থেকে মগ কেড়ে নিয়ে বলল, অনেক উপকার করলে, আর করতে হবে না। তোমাদের উপকার আমরা চিরকাল মনে রাখবো। তোমরা দুই ভাই বোন আমার ছেলে মেয়ের জীবনে অভিশাপ হয়ে গেলে। ভালো হবে আমার মেয়ের থেকে দূরে থাকো। সাথে তোমার গুণধর ভাইকে বলিও আমার মেয়ের দিক ওর নোংরা হাত না বাড়ায়। ওর বাপ চাচা হাতটা আস্ত রাখবে না কিন্তু। সুরেলা চাহনি মলিন হয়। রূপসার জ্ঞানহীন মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। অবাক হওয়ার মতো কিছুই হয়নি। তার জানা ছিল উপসংহার কিছুটা এমনই হবে।
সে কিছুই বলল না, না চাচি শাশুড়ির ওপর কোনোরূপ রাগ জন্মালো। ওনার দিক থেকে উনি শতভাগ সঠিক। হাফসে বেগম ঘটনা কিছুটা আন্দাজ করতে সক্ষম হলেন। সামিনা বেগম মেয়ের মুখের পানি ছিটা দিয়ে ডাকে অনবরত। রূপসা চোখ খোলে না, নাজুক শরীর ঠাই পড়ে রয় মায়ের বুকে। বিয়েবাড়ির হই হুল্লোড়ে ভাটা পড়েছে রূপসার অসুস্থতার কারণে। মেহমানেরা অসুস্থতার খবরটুকু জানলেও কেন অসুস্থ হলো সেটুকু সম্পর্কে অবগত নন। তবে বাড়ির প্রত্যেক সদস্য স্থির রূপসার ব্যাপারটা জেনে গেছে। সবাই এক দফা রূপসাকে আচ্ছামতো বকতে ভুলেনি। বেকুবপনার জন্য বোনের হাতে দুটো চর জুটেছে। রূপালী তো রেগে বোম। দুটো মেয়েরই ক্ষান্ত হয়নি, সুরেলার উপরও চড়াও হয়। তাকে থামানো মুশকিল হয়ে পড়ে। সুরেলা নাতমুখে সব শুনে যায়। চোখ দুটো টইটুম্বুর, ইচ্ছে করে ছুটে বেরিয়ে যেতে। রেবেকা বানু খবর পেয়ে ছুটে আসেন। রূপালী তখনও রাগ ঝাড়ছে। তোর ভাই নিজেকে কিভাবে 2 টাকার গ্যারেজ চালিয়ে নিজেকে মহারাজা ভাবা শুরু করে দিয়েছে নাকি? সাহস কত বড়! ওই 2 দিনের বৈরাগীর খানবাড়ির মেয়ের দিকে হাত বাড়ায়, আবার ভুজুং ভাজুং পড়িয়ে বিয়েও করিয়ে নিয়েছে। ওকে সামনে পেলে থাপড়ে দাঁত ভেঙে দিতাম। ইট কেনার মুরদ নেই, মহারাজা তাজমহল বানানোর স্বপ্ন দেখে। আমার বোন তো বোকার হদ, ওকে ফাঁসিয়ে বড়লোক হওয়ার পায়তারা চলছে। যেমনটি তুই করেছিস তেমনটি তোর ভাই করতে চাইছে। দুজনে একই ঘাটের মাঝি। তুই তো সফল, কিন্তু তোর ভাইয়ের হাল করুণ করে ছাড়বো, দেখে নিস। সুরেলার পরনের শাড়ি খামছে ধরে, জিভ লক লক করে জবাব দিতে, সম্মুখ বক্তার মুখ বন্ধ করে দিতে। কিন্তু এখন জবাব দেওয়া সমীচীন নয়। এখানে দোষ তার ভাই। রূপসা অবুধ ছোট্ট হলেও সিন ভাই তো নয়, সে যথেষ্ট বুঝদার। তাছাড়াও ওনাদের দিক থেকে ভাবতে গেলে রাগটা স্বাভাবিক। কাজটা যদি সিন ভাই না হয়ে অন্য কেউ করতো, সুরেলা নিজেও রেগে যেত। তাই নতমুখে অপমানগুলো হজম করা ছাড়া উপায় নেই। হঠাৎ রূপালী তেড়ে ফুড়ে আসে। সুরেলার দু কাঁধ ঝাঁকিয়ে বলল, এখন চুপ করে আছিস কেন? খুব তো চপর চপর করিস, একটা কথাও মাটিতে ফেলতে দিস না। আজ বোবাই কেন ধরলো? ইচ্ছে তো করছে 2 ভাই বোনকে চুন কালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে গাঁয়ের অলিগলি সাওয়ারি করাই। সুরেলা নাকের পাটা ফুলে ফোঁস করে শব্দ করে। চোখ বেয়ে অঝরে ঝরে যায় মূল্যবান সম্পদ। ঘরে উপস্থিত চাচি শাশুড়ি, রওশন ভাইয়া, হাফসা বেগম, হৃদয় নামক ছেলেটা, রূপালীর 2 ননদ, নওরিন আপা, ছোট শুভা, ইকরা, ইয়ামিন, রূপসা অচৈতন্য অবস্থায় শুয়ে আছে বিছানায়। সুরেলার ইচ্ছে করে ছুটে পালাতে। এতটা অপদস্থ সে কখনো হয়নি। তার ক্লান্তিকালে হঠাৎ রেবেকা বানুর আগমন রূপালীর হাত থেকে সুরেলাকে ছাড়িয়ে নেয়। বাতিদিকে চোখ রাঙিয়ে শাসন করে। রূপালী যেন রণমূর্তি। সে আবারও তেড়ে আসে। সুরেলার বাহু শক্ত করে চেপে ধরে বলল, চাচি আম্মা, এই অসহ্যকর মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। ওই সব নষ্টের মূল ওকে তো। ছবি, তোর রাগ স্বাভাবিক, কিন্তু রাগ উগরে দেওয়ার পন্থা ভুল। সুরেলা সিন নামক অপদার্থের বোন, পরে আমার রিজের বউ। বেশি, তাই মুখটা সামলে কথা বলবি। আমার ছেলের কানে এসব গেলে ফল ভালো হবে না। যা করেছে সিন করেছে, সুরেলাকে কেন টানছিস? আর ওর উপর একটা কথাও বললে আমি কিন্তু কঠোর হব। রেবেকা বানু সুরেলাকে নিজ পেছনে আড়াল করে রূপালীকে সাবধান করে। সুরেলা ঠান্ডা হাত তার হাতের মুঠোয় বন্দি। সুরেলা অপর হাতে চোখ ডলে ফোপায়। শাশুড়ির প্রতি বেঁচে থাকা সব অভিমান অভিযোগের আজ মৃত্যু হলো। রূপালী বিস্ময় নিয়ে বলল, চাচি আম্মা, আপনি এ কথা বলছেন ওই ছোট লোকটার জন্য, যাকে 2 দিন আগেও আপনি সহ্য করতে পারতেন না? রূপালীর সামনে এবার নাওরিন এসে দাঁড়ালো। কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, শান্ত হ ছবি, তুই এখন রেগে আসিস। এখানে সুরেলার দোষ নেই। চল আমার সাথে, মাথা ঠান্ডা কর আগে। রূপালী ঠাই দাঁড়িয়ে রক্তিম টলমলে দৃষ্টি সুরেলার দিকে। সে বলল, আপা, রূপ ছোট বাচ্চা একটা মেয়ে। ওই জানোয়ারটা আমার বোনের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। রূপের চরিত্রে কলঙ্ক লাগাতে চাইছে। সব নষ্টের মূল এই সুরেলা। রিজ ভাইয়ের জীবনে এসেছে থেকে একটা না একটা অঘটন ঘটেই চলেছে। ডাকাতের হামলায় মেয়েটা মরতে বসেছিল। রূপা, গুরু গম্ভীর ডাকে রূপালী কথা মাঝপথে থেমে যায়। গলা দিয়ে আর শব্দ বেরোয় না। ওনে চোখ মুছে অন্যদিকে তাকায়। সাতমান গম্ভীর মুখে দরজায় সামনে দাঁড়িয়ে। কোলে তোয়ালে মোড়ানো রুহান কাঁদছে। সাদমান গম্ভীর মুখে বলল, রাগ গোসা সঠিক জায়গায় দেখানো বুদ্ধিমানের কাজ।
লজিকলেসের লজিক দেখিয়ে নিজেকে বেকুব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। বাবু কাঁদছে কখন থেকে, ঘরে যাও। রূপালীর মধ্যে হেলদোল দেখা যায় না। সুরেলা লজ্জিত বদনে শাশুড়ির সাথে সেটে দাঁড়িয়ে। পুরো কামরায় অস্বাভাবিক নীরবতা, শ্বাস নেওয়ার শব্দটুকু বুঝি শোনা গেল না। এমনিতেই নিস্তব্ধতায় সাদমানের গমগমে আওয়াজে প্রতিধ্বনিত হয়। রূপা, ঘরে যেতে বলছি না? রূপালীর পক্ষে আর দাঁড়ানো সম্ভব হলো না। সুরলার দিকে দেশভরা দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে যায় ঘর থেকে। সাদমান সুরেলার দিকে তাকিয়ে ছোট্ট করে ক্ষমা চাইল। ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি জনাব। সুরেলার নিজেকে অসহায় লাগে, সে কি বলবে ভেবে পায় না। সাদমান রুহানকে নিয়ে রূপালীর পিছু হাঁটে। রূপালী ফোঁস করে রাগে কাঁদছে। সাদমান ঈষৎ হাসল। মেয়েটার কোনো দোষ নেই, তাকে ব্লেম করা বাদ দাও রূপা। কতগুলো কথা বললে মেয়েটা কষ্ট পেয়েছে, মাথা ঠান্ডা হলে ক্ষমা চেয়ে নিবে একবার। অসম্ভব, মরে গেল না। এই মেয়েটাকে তার আগে থেকে সহ্য হয় না, এখন তো যথাযথ কারণও মিলল। রূপালী বড় বড় পা ফেলে কামড়ায় যায়। সাদমান দরজা ভিজিয়ে কন্দনরত ছেলেকে মায়ের কাছে হস্তান্তর করে বলল, ঘুম ভেঙে মাকে না পেয়ে কাঁদছে, মায়ের তো খোঁজই নেই, ফিডিং করাও। হুম। ছোট্ট করে সম্মতি দিল রূপালী। তবে ছেলেকে না খাইয়ে সাদমানের দিকে তাকায়। স্ত্রীর চাহনি বুঝতে একটু অসুবিধা হয় না সাদমানের। ফোঁস করে শ্বাস ফেলে বলল, কামান রূপা, এটা বলিও না, লজ্জা পাচ্ছ। ফিড হিম স্ট্যান্ডিং হেয়ার। রূপালী তবুও অস্বস্তি বোধ করে। অন্যায় ছেলেকে আড়াল করে মুখটা নামিয়ে নেয়। সাদমান ঠোঁট চেপে হেসে কাজ ঘেঁষে বসল। রূপালীর ওড়না টেনে নিয়ে ওরই ভেজে গাল মুছে দেয়। মুম্বাই মরিচ হয়ে আছো, মরিচে একটা কামড় দিই। আমার আবার ঝালের প্রতি বড্ড লোভ। রূপালীর নজর এদিক ওদিক ঘোরাঘুরি করে। সাদমান এগিয়ে আসে। রূপালীর ভেতরে পোষা রাগ বেশি গিয়ে লজ্জায় আবরণ ছড়ায়। চোখ খিচে ঠোঁট চেপে লাজুক হাসে। সাদমান পেলব গালে ছোট ছোট আদুরে ছোঁয়া দেয়। গাল হতে কর্ণলতি, শ্বেতা হতে কাঁধ নেমে আসে আদুরে ছোঁয়া। রূপালী অনুভব করে লোকটার ছোঁয়াগুলো এখন আর বিরক্ত লাগে না, বরং ভালো লাগা কাজ করে। মন বলে এই ভালোবাসা মাখা ছোঁয়া সবসময় ছুঁয়ে থাকুক অঙ্গ জুড়ে। রূপালী বিড়বিড় করে, আমি বোধহয় খুব জঘন্যভাবে কারোর প্রেমে আছাড় খেয়েছি। আমাকে টেনে তুলুন সাদ, আমি কারোর প্রেমে টেমে পড়তে চাই না। প্রেম খুব বাজে জিনিস। সাদমান মুখোমুখি হয়। কি বিড়বিড় করছো রূপা, চুমু খেতে চাচ্ছ? রূপালী এক চোখ খুলে দেখে গম্ভীর মুখখানি। আপনি কি সিগারেট খেয়েছেন? না। তাহলে খাবো না। কি? কিছু না। তুমি কি স্বেচ্ছায় চুমু খেতে চাইছিলে? কখনো না। বাবুর খাওয়ার ডিস্টার্ব হচ্ছে, সরুন তো। সাদমান চওড়া কপাল কুঁচকাল। রূপালী বলিষ্ঠ বুকে ঠেলে সরিয়ে বলল। সাদমান সরে যায়। ড্রয়ার খুলে সিগারেট বের করে একটা। আগুন ধরিয়ে টেনে নেই সবটুকু নেশা। দুই আঙ্গুলের ভাঁজে সিগারেট চেপে ধরে রূপালীকে বলল, আমি জানি সিগারেট খাওয়ার পরেই চুমুতে তুমি বেশি প্রভাবিত হও। আমি কি ভুল বললাম রূপা? ছি, জীবনেও না। সিগারেট আমার পছন্দ না, ওর গন্ধই আমার বমি পায়। রূপালী তৎক্ষণাৎ অস্বীকার করল। সাদমান সাদিক হাসল শুধু। রূপালী বিড়বিড় করে কী সব বলছে সেসব কানে না তুলে বেলকনিতে চলে যায়। মলিন মুখে বেলকনিতে বসে সুরেলা। এলোমেলো চুলগুলো মাঘের হিমশীতল বাতাসে উড়ছে। গায়ের লোমকূপ দাঁড়িয়ে গেল, গায়ে নেই শীতের পোশাক। এবড়োথেবড়ো কাজল লেপটে আছে, তবুও তার ভাষা ভাষা মনোমুগ্ধকর চোখ দুটো দেখতে সুন্দর লাগছে। চোখের ভেজা পাপড়ির পলক ঝাপটালে মনে হয় সমুদ্র তটে জোয়ারে এসেছে। দোকালে দুহাত রেখে সুরেলার দিকে একধানে তাকিয়ে থাকে শুভা। বড় বইয়ের মন খারাপ, তাই তার মন খারাপ। এ বাড়িতে তো তার একটাই খেলা সখী। ও বড় বউ, তোমার মন খারাপ? না। মিথ্যা কেন বলছো? তোমার পেতনির মতো মুখই বলে দিচ্ছে তোমার মন খারাপ। তাহলে জিজ্ঞেস করার কি দরকার ছিল মন খারাপ নাকি না? চলো আমরা পুতুল খেলি, পুতুল বিয়ে দিলে তোমার মন ভালো হয়ে যাবে। চলো না বড় বউ। আজ না, অন্যদিন। তাহলে নিচে চলো, রসুন ভাইয়ের গায়ে হলুদ দিবে। সবাই হলুদ বাড়ছে আর কত মজা করছে। সুরেলা শুভার গাল টিপে বলল, তুমি যাও সুভাষিনী, আমাকে একটু একা থাকতে দাও। তোমাকে একা থাকতে দিলে তুমি কাঁদবে, কাঁদলে তোমার পচা লাগে, তখন রিস ভাইয়া ভয় পাবে। শুভা বড়দের মতো করে বলল। বলেই হেসে কুটি কুটি
সুরেলাও হাসার চেষ্টা করলো। বাচ্চা মেয়েটা একা ছাড়ছে না, এটাটা বলে সুরেলার মন ভালো করার চেষ্টা করছে। মিষ্টি একটা মেয়ে। ছোট বউকে হলুদ দিতে যাবে না? আমিও যাব। আমাকে হলুদ শাড়ি পরিয়ে দিবে বড় বউ। আচ্ছা দিব। সুরেলা মৃদু হেসে সুবার ছুটি খুলে পিলি কেটে দেয়। রেবেকা বানু দরজার কড়া নাড়ে। সুবা উঁচু গলায় আসার অনুমতি দিলে রেবেকা বানু তাদের কাছে আসে। মুখটা বড্ড গম্ভীর, হাতে খাবারের থালা, মোড়ে থালা রেখে বলেন, এক বেলা না খেলে আমাদের দোতলা বাড়ি তিনতলা হবে না, তাই তেরামো না করে যেন আবার খেয়ে নেওয়া হয়। আমি খাবার দিয়ে গেলাম, খাবার নষ্ট হলে খবর আমি করব। সুবা মিটিমিটি করে হেসে বলল, বড় মা, খাবার কি আমাকে খেতে বললে নাকি বড় ভাইকে? রেবেকা বানু চোখ পাকায়। যাকে বলার বলেছি, তোর নাক গলাতে হবে না। নিচে যা, রিন তোকে খুঁজছিল, মেহেদি এনেছে, দিয়ে দিবে বলল। সুবাকে আর পাইকে সে নিমিষেই গায়েব। রেবেকা বানু চলে যাবেন, সুরেলার কথাই থেমে যান। আচ্ছা আম্মা, আপনি কি আমার উপর রেগে আছেন? তুমি আমার অতটাও আপন হয়ে ওঠোনি যে তোমার উপর রাগ করব। খাবার যেন নষ্ট না হয়। জবাব দিয়ে অপেক্ষায় থাকেন না ভদ্র মহিলা। যেমন এসেছিলেন তেমনি চলে যান। সুরেলা ভাতের থালা খুলে তুলে নেয়। পেটটা চিচি করছে, সকালেও পিঠা ছাড়া কিছুই খায়নি। এখন বিকেল হতে চলে, সে ভাতে হাত দিবে, জনবের কথা স্মরণে আসে। আনহাইজেনিক তথা অস্বাস্থ্যকর কাজ গ্রহণযোগ্য নয়। পরন্ত বিকেলে উঠোনে শালিকের হাট বসেছে। সুপি উঠোনে মুড়ি ছিটিয়েছে। সেই মুড়ির সন্ধান পেয়ে বিহঙ্গের দল ক্ষুধা মেটাতে এসছে। পুরো বাড়ি তাদের চিচি শব্দে মেতেছে। উঠোনের এক কোণে পরন্ত বিকেলে মিষ্টি রোদ হাতছানি দিচ্ছে। সিনান সেথায় চট পেতে বসে মুড়ি মাখা চিবোচ্ছে। সুপি মুড়ির আশায় সিন ভাইয়ের গা গত টিপছে। সিনান মুঠো ভরে মুড়ি মুখে নিয়ে সফিকে বলল, জোরে টিপ সফি। সফি হাতের বল বাড়ে, কাঁধ বরাবর জোরে চাপ প্রয়োগ করে শুধাল, আচ্ছা তার থুকু সিন ভাই, কাল রাতে আমারে পাহারাদার বানাইয়া চোরের মতো চেয়ারম্যানের বাড়ি ঢুকছিলা কেন? সিনান মুচকি হাসলো। তারে এক নজর দেখবার লাগে। কারে? সফি কাঁধ গলিয়ে মুখ বাড়িয়ে সন্ধিয়ান স্বরে শুধালো। সিনান মুখ তুলে বলল, আসমানের চান রে। সফি বুঝতে পারলো সিন ভাই কার কথা বলছে, কিন্তু রূপসাপা কিছুই কইল না। সিন ভাইরে জুতা পিটাইয়া খেদাই দেয় নাই কে? হেই, তোমারে দেইখা ডরাই নাই। দেরায় নাই আবার, ফিট খায়া চটপটাং। তারপর মেলা কিছু। আমার কইতে শরম করে রে সফি। সফির গা গতর জ্বলে পড়ে সারখার। শ্যামলা গতরে আঙ্গুল দাবিয়ে দেয়। শালা তার ছেঁড়া, তার রূপসাপার লোকে ফষ্টি নষ্টি। রিজবাইয়ের হাতে ধরা খাইলে খুশি হইতাম। তারপর কেলানি খায়া বিস্তরে পইরা উড়িমা করতি আপন মনে বিড়বেড়িয়ায় সখী। শান্তি বেগম এসে স্নানের হাত থেকে মুড়ি টুড়ি কেড়ে নিয়ে সফির হাতে দিয়ে বলল, হ্যাঁ রে সপি, সাপড়ার লগে কথা হয়? মাইয়াটা কেমন আছে? ওই ঢাকা শহরের দালান কোটায় নিশ্চয় মাইয়াটা ছটপট করতেছে। সফি গপ মুড়ি মুখে নেয়, মুখ থেকে পড়ে যায় গোটা কয়েক মুড়ি। হাসি মুখে চিবুতে চিবুতে বলল, আম্মা তো রাইকা কোথায় কয় নাই, আমি কই। খালি কান্দে আর কয় আমারে নিয়া যা সাফি। জুবিন ভাই খালি ভয় দেখায়। জুবিন ছলটা মেলা ভালা রে, নইলে মাইয়া পালাইছে যাই নাও কোন পোলায় বিয়া করে। যদিও আমাকে ওই সাপলা ছেলে মানুষ, আবার ফোন দিলে আমারে কাছে দিস, 2-3টা পরামর্শ দিমুনি। নতুন সংসার মাইয়াটা কি না করতেছে আল্লাহ জানেন। সফি মুখ ভর্তি মুড়ি নিয়ে মাথা কাত করে সম্মতি দিল। বাড়ির গলি থেকে ইশারা করে অস্পষ্ট স্বরে বলল, রওশনও ভাই তোমারে নিতে আইছে সিন ভাই, আমারেও লগে নিও। বড় লোকের বিয়ার খাওন ভালা হয়, মিস দেওয়া যাইতো না। সিনান তার পিঠে কিল বসিয়ে বন্ধুর দিকে তাকায়। চমৎকার হেসে রওশনকে বলল, শালা তুই এখানে কি করস? আজ তোরে হলুদে চুবাইব না? বন্ধুর অগ্নিশর্মা মুখমণ্ডলের পৃষ্ঠে কথা থেমে যায় সিনানের। কি হয়েছে জানতে চাওয়ার আগেই রওশন নিচে বসে প্রথম ঘুষি বসায় গাল বরাবর। সিনান বুঝে উঠতে পারে না, মাথা ঝিঝি পোকার দখলে। রওশন আরেক ঘুষি মারতে উদ্যত হলো। শান্তি বেগম হাত ধরে আতঙ্কিত হয়ে বললেন, বাবা কি হয়েছে? আমার বাজারে মারতাছু কেন? কি করছে ও সিন? বাপরে! মরি নাই রে মা, চিল্লাইস না।
নাক থেকে ঝরা তাজা রক্ত হাতের উল্টো পিঠে মুছতে মুছতে মাকে শান্ত হতে বলল। রওশন সিনানের গতরে থাকা সাদা স্যান্ডো গেঞ্জি টেনে চিরে হিসিয়ে বলল, তুই এভাবে ধোকা দিবি আমার ধারণার বাইরে ছিল। শালা আমার সামনে ভালো সাজার নাটক করে তলে তলে এত বড় ষড়যন্ত্র করিস। তো সাহস কি করে হয় আমার বোনের দিকে চোখ তুলে তাকানোর? হাউ ডিয়ার ইউ সিন? যেই সাহস নিয়ে তার দুই ভাই আমার বোনের দিকে তাকাইছিলি, যেই সাহস নিয়ে তোরা দুই ভাই আমার বোনের দিকে তাকাইছিলি, সেই সাহসে রিজ ভাই কারচুপি কইরা সুরে বিয়া করলো। যেই সাহস নিয়ে তুই আমারে কইছিলি তোর বোনের দিকে তাকানোর আগে আমি যেন আমার নিজের দিকে তাকাই, সেই সাহস নিয়ে আমি তোর বোনরে আবেগে নিজের ডুবাই দিছি। সিনান হাসতে হাসতেই বলল। শান্তি বেগম এক বুক ভয় নিয়ে ছেলের ব্যথাতুর মুখপানে তাকায়। নাক দিয়ে রক্ত পড়ছে, শ্যাম গালটা নিমিষেই রক্তিম হয়ে ফুটছে। রওশন শক্ত চল বানিয়ে পড়ল। প্রতিশোধ নিলি? ধরে নে তাই। শক্তপোক্ত জবাব। সিনান সালেহ অপমান কখনো ভুলে না, সব পুষে রাখে বুকে। সুপি মুড়ে মুখে নিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। হাতের টুরি উবো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়েছে। সিন ভাই মার খেয়েও এভাবে হাসছে কেন? শীতের কুয়াশা মাখা রাত, বদ্ধ জানালা, বদ্ধ দৌড়, তবু কোথা থেকে যেন পৌষ সংক্রান্তির বাতাস ঘরে ঢুকে হাড় কাঁপিয়ে তুলছে। শুভা লেপের ভেতর ঢুকে পুতুল খেলছে। সুরেলা তার পাশে বসে চেয়ে চেয়ে দেখছে শুধু। শুভা এটা ওটা জিজ্ঞাসা করলে হু হ্যাতেই জবাব সীমাবদ্ধ। তাই অভিমান করে শুভা আর কথাই বলছে না সুরেলার সাথে। হঠাৎ দরজার কড়া নাড়ে কেউ। সুরেলা গায়ের চাদরে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে অনুমতি দেয়। কে ভেতরে আসুন। নিশান মাহবুব ভেতরে প্রবেশ করে। সুরেলা বিছানা ছেড়ে তাকে বসতে দেয়। নিশান বসল না, মেয়েকে কোলে নিয়ে তার পুতুলগুলোকে কোলে নিয়ে বলল, শুভি মা চলো, আজ আমি আর তুমি পুতুল খেলবো। কিন্তু বাবা, তুমি তো পুতুল খেলতে পারো না। তুমি শিখিয়ে দিও কেমন? আমি খুব জলদি শিখে যাব, প্রমিস। সুভা চমৎকার হেসে বাবার গলা জড়িয়ে ধরল। তবে সুরেলার দিকে তাকাতেই হাসি নিভে গেল। সে বলল, বড় বউয়ের মন খারাপ, সেই সকাল থেকে একটুও হাসছে না জানো। কেন কেন বড় বউ হাসছে না কেন? এটা কিন্তু ঠিক না বৌমা। নিশানের কথায় সুরেলা আড়ষ্ট বোধ করে। নিশান হেসে বলল, মন খারাপ করিও না, রিজ পুকুর ঘাটে বসে আছে ওর সাঙ্গ পাঙ্গদের সাথে। এই হাড় কাঁপানো শীতে গায়ে শুধু হাফ হাতা টি শার্ট, ঠান্ডা লেগে যাবে যে। যাও দেখে আনো, রাত তো কম হয়নি। নিশান মাহবুব সুভাকে নিয়ে চলে যায়। সুরেলা ফোঁস করে শ্বাস ফেলে। লোকটা বাড়িতেই, তবে অথচ ঘরে আসছে না কেন? সে ভাবনা বাদ দিয়ে ঘর থেকে বেরোয়। অনায়াসেই অন্তর্মহল থেকে বেরিয়ে বাড়ির পেছনের দিকে অগ্রসর হয়। রাত হলো, আলোয় আলোকিত সব, শুধু কুয়াশায় ধোয়ার মতো ছেয়ে গেছে আশপাশ। সুরেলা দুরু দুরু বুকে এগিয়ে যায় পুকুর পাড়ে। সাঙ্গ পাঙ্গদের হাসি ঠাট্টার আওয়াজ তো শোনা যাচ্ছে, কিন্তু জনাব সেখানে আদৌ আছে তো? সে এগিয়ে যায়, নিরাশ হয় না। ওই তো বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। এই শীতে গায়ে কাঁপন ধরে না। সুরেলা সোয়েটার পরার পরও চাদরে নিজেকে ঢেকে নিয়েছে, তবু গায়ে কাটা দিচ্ছে। সুরেলা ডাকতে নিয়ে থেমে যায়। কি বলে ডাকবে? ওনার চেলারা মজা না উড়াই, তাই দুবার মৃদুমন্দ কেশ ওঠে। বাবু জামাল সহ বাকিরা বসে সিগারেট টানছিল আর এটা ওটা বলে হাসছিল। নরিজ চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ মেইলি কাশি সুরে বাবু ঈশ্বর ঘাড় বাঁকিয়ে যায়। সুরেলাকে দেখতে পেয়ে বলল, আরে ওটা ভাবি না ভাই, ওই দেখেন ভাবি আইছে আপনারে ডাকতে। নরিজ ভুরুকুটিতে 3 ভাঁজ ফেলে সুরেলার দিকে তাকায়। চালাতের মাঝে চাপা গুঞ্জন আর হাসির শব্দ শোনা যায়। ঠোঁট চোখে করে সিটি বাজিয়ে একে একে সব এক এক বাহানা দেখে কেটে পড়ল। সুরেলা আড়ষ্ট ভেঙে এবার নরিজের পাশে গিয়ে দাঁড়ালো। নরিজ গুরুগম্ভীর গলায় শুধালো, এখানে কি? সেটাই তো, এখানে কি? রাত কত বাজে খেয়াল আছে? নিজেকে বীর বাহাদুর ভাবেন নাকি? নিজ গায়ের চাদর নরিজের কাঁধে ফেলে পড়ল সুরেলা। নরিজ কিছু বলল না, তারই চাদর এটা। মেয়েটা নিজ দখলে নিয়ে রেখেছে। সুরেলা বাহু জড়িয়ে টানে। চলুন, ঘুম পাচ্ছে আমার। ধরে রেখেছি আমি। আপনি চলুন, আমার শীত লাগে তো। লেপ আছে ঘরে। লেপে শীত যায় না তো, আপনাকে লাগবে, চলুন না। নরিজ ভাঁজকিত কপাল শিথিল হয়ে আসে। সুরেলা বাহু ধরে কতক্ষণ টানাটানি করে। জনাব খুঁটি কেড়ে দাঁড়িয়ে আছে, গা অসম্ভব গরম। সুরেলা মুখ পানে চায়, হাত বাড়ে কপাল ছুবে। নরিজ ঘাড় ঈষৎ বাগায়।
সুরেলা বলল, গা গরম কেন, জ্বর এসছে নাকি? না, না, খানি বলতেই গায়ে আগুন ছুটেছে। ঘরে চলুন তো। সুরেলা জোরে টানে, তবুও লোকটাকে নড়াতে পারে না। কি শক্তি আল্লাহ! সুরেলা ব্যর্থ হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আড়ালে রাখা মলিনতা ধীরে ধীরে ফিরে আসে মুখে। আজ সারাটা দিন ঝড়ঝাপটার মাঝেই কেটেছে তার। সকলের তোপের মুখে ঘুরে বেরিয়েছে সে। এক একজনের ছুরির মতো ধারালো বাক্য চুপচাপ হজম করেছে। ক্ষত বিক্ষত মনটাকে শক্ত রেখেছে এই আশায় তার কাছের মানুষ এসে বুক পেতে দিলে নিজেকে সঁপে দিবে তার পানে। কিন্তু সে আশায় গুড়ে বালি। সুরেলা আটকে রাখা শ্বাস ছাড়ল, চোখ বড় বড় করে কান্নাদের ভুলিয়ে ফিরিয়ে দিল, মুখে বলল, আমি গেলাম, তবে আপনি থাকুন। দু কদম যাওয়ার পর সুরেলা আর এগোতে পারে না। পরনে লাল পাড়ের কালো শাড়ির আঁচলে টান পড়েছে, মাথার ঘোমটা পড়ে যায় অবলীলায়। সুরেলা শান্ত সুরে বলল, কি হলো? কিছু না, কাছে আয়। সুরেলা আবারও এগিয়ে যায়। নরিচ পাখি ডানার মতো চাদর মেলে বাহু প্রসারিত করে। সুরেলা উষ্ণতায় পোড়া গায়ের সাথে সেটে যায়। দুহাতের কোমর জড়িয়ে ধরে বুকের বাঁ পাশে মাথা রাখল। ক্ষণপল পূর্বেই শীতে গা কাঁপছিল। লোকটার সানিতে শীত লাগছে না, বরঞ্চ লোকটার গা থেকে ছোটা উত্তাপে হাঁসফাঁস লাগছে। কি গরম! জ্বরে গা পুড়ে ছাড়খাড়। নরিচ চাদরে ঢেকে নেয় জীর্ণ শীর্ণ দেহখানি। শুষ্ক অধর মাথায় ছুঁয়ে জানতে চায়, আমি বেরোনোর পর কেউ কোনো কথা শুনিয়েছিল? কোনো প্রকার কটূক্তি? সুরেলা নড়ে চড়ে ওঠে, মুখটা নাক মুখ ঠেকে ছোট্ট শ্বাস ফেলে জবাব দিল, না। ও, তাহলে তো ভালোই। সুরেলা থমকাই বলল আর বিশ্বাস করে নিল। সুরেলা ভেবেছিল লোকটা তার মুখটা দেখে বুঝতে পারবে সব। তার ভাবনাতেই সীমাবদ্ধ রয়ে গেল। সুরেলা অভিযোগের ঝুলি খুলল না। লীলাম্বরে মেঘের আধারটুকু সপ্তপনে আড়ালে রেখে বলল, আপনার গায়ে তো অনেক জ্বর, ঘরে চলুন, বাইরে বেশ ঠান্ডা। ঠান্ডা আবহাওয়া ভালো লাগছে, থাকি না কিছু সময়। নরিচের শান্ত দৃষ্টি, শান্ত গলা। সুরেলা বুকে চিবুক ঠেকিয়ে মুখপানে তাকাতে নরিচ মুখ নামিয়ে আনল। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে চুমু দিয়ে বলল, সকালবেলায় যে শাড়িতে রেখে গেলাম সেই শাড়ি দেখছি, গোসল করা হয়নি দেখছি। সুরেলা আড়ষ্ট ভঙ্গিতে বলল, এই শীতে প্রতিদিন গোসল দেয় কোন পাগলে? আমার তো 7 দিন গোসল না করার রেকর্ডও আছে। আর দিনের দিন সিন ভাই কোলে করে নিয়ে পুকুরে ছুঁড়ে ফেলেছিল। নরিচের সুচ্ছিরি মুখটা বেঁকে যায়। গোসল না করে মানুষ থাকে কিভাবে? আশ্চর্য! সে তো ছোটবেলা থেকেই দিনে 2 বার গোসল করে, আর এ নাকি 7 দিন গোসল করেনি। আবার বুক ফুলিয়ে বলছো, আপনার কি মন খারাপ, নাকি আমার ওপর রেগে আছেন? সুরেলার প্রশ্নে নরিচ পাল্টা প্রশ্ন করল, রাখবো কেন? না, আপনারও মনে হতে পারে দুনিয়ার যত অঘটন শুধু সুরেলার কারণেই হয়। নরিচ হুট করে সুরেলাকে পা জকলা করে তুলে নেয়। বাড়ির দিকে পা বাড়িয়ে বলে, ডার্লিং, আজ রাতভর অনেক জ্বালাবো আপনাকে, আপনি কিন্তু মানা করতে পারবেন না। সুরেলা গলা জড়িয়ে ধরে বলল, নামিয়ে দিন, কেউ দেখলে লজ্জায় পড়ব। চোখ বুজে রাখুন, ভাববে ঘুমিয়ে পড়েছে। নরিচ নামালো না, উপরন্ত বাহানা দেখালো। সুরেলা ছোট ছোট চোখে চায়। হঠাৎ ডান গালে হাত রেখে বলল, এই লাল দাগ, মনে হচ্ছে কেউ চর এলো। কি হয়েছে? কি জানি, আপনি রাতে কামড়েছিলেন নাকি? সুরেলা সন্ধিয়ান চিত্রে তাকে নরিচ চোখ বন্ধ করতে ইশারা করে। মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতে রেবেকা বানু দেখা মিলে নরিচকে ডাকতে যাচ্ছিলেন। পথিমধ্যেই পেয়ে এগিয়ে আসেন, তবে সুরেলাকে কোলে দেখে একটু বাঁকা চোখে চান। এর আবার কি হলো? সুরেলা চোখ খিচে প্রশস্ত বুকে মুখ লুকিয়ে রেখেছে। কি একটা অস্বস্তিকর মুহূর্ত। নরিচ স্বাভাবিকভাবেই মায়ের প্রশ্নের জবাব দিল, ঘুমিয়ে পড়েছে। আপনি ঘুমাননি, রাত অনেক হয়েছে। শীতের ভেতর রাত জাগবেন না, ঠান্ডা লাগবে। রেবেকা বানু সুরেলার মুখপানে তাকায়। দেখে তো মনে হচ্ছে না ঘুমিয়ে পড়েছে। নটাঙ্কি কোথাকার! তিনি আঁচলে হাত মুছতে মুছতে বলেন, বাড়ি ভর্তি মেহমান, তাদেরকে ঘুমানোর বন্দোবস্ত না করে দিয়ে ঘুমাই কি করে? একটা দায়িত্ব আছে না? মেহমান নাওয়াজি না করে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমালে তো আমার কাজ কেউ করে দিবে না।
আমাকেই করতে হবে। শাশুড়ির খোঁচাখুচি বুঝতে বাকি থাকে না সুরেলার। মা ছেলে সমান সমান, নিজেদের ভাগেরটা বুঝে 16 আনা। এদিকে সুরেলার যে মন খারাপ সেদিকে খেয়াল রাখার ফুরসত থাকলে তো তাদের। নরিস না থেমে দোতলা সিঁড়ির দিকে চলে যেতে যেতে বলল,